প্রেমের নীল কাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা ৪৭। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। সময়ের চাকা যেন এক অদৃশ্য জাদু বলে বনন করে ঘুরে চলেছে। ক্যালেন্ডারের পাতাগুলো ঝরে গেছে, অনেকগুলো দিন কেটে গেছে ২টি সপ্তাহে। ক্যালেন্ডারের পাতায় আজ আগস্টের ১২ তারিখ। শ্রাবণের শেষবার হলেও আকাশ জুড়ে মেঘের আনাগোনা এখনো কমেনি। আজকের সকালটা অন্যরকম, শ্রাবণের বেলা শেষের মতোই। মেঘের ঘনঘটা কমেছে মাত্র, সূর্যটা মধ্য গগনে, সূর্যরশ্মি তেজস্বী না হলে উষতে আবৃত দিনটি। মুখে হাসির রব থাকলেও মনের ভিতর ভীষণ বিষগ্ন তিহু। কারণ একটাই, জীবনের এই বিশেষ জীবনে সব থেকে বিশেষ মানুষটা নিরুদ্দেশ। কাল রাত থেকে লাপাত্তা সে। নাম মাত্র সাজগোজ শেষে তিহু বেরোনোর উদ্দেশ্যে যখনই দরজায় গিয়ে তাকালো, তখনই নাহা, রাফা, নীরা একসঙ্গে দাঁড়িয়ে থেকে দেখছিল দরজার কাছে। তিহুকে দেখা মাত্রই গালে হাত দিয়ে একযোগে সবগুলো বলে ওঠে, মাশাল্লাহ, কিতনি ইয়ারি লাড়কি, কিসি কি না লাগ যায়। তিহু না চাইতেও মুচকি আসলো তাদের হীন কাণ্ডে। নাহা এগিয়ে এসে বলল, আল্লাহ কি সুন্দর। তিহু আলতো হাসলো। নামমাত্র সাজগোজ করবে সে, পরে শরীরে জড়ানো হালকা গোলাপি রঙের শাড়িটা তবে এক লহমায় চঞ্চল বালিকা থেকে ধীর সুস্থে তত্ত্বিক কিশোরীতে রূপান্তরিত করেছে। তার সাজে আজ এক কৃত্রিমতার দাপট নেই, আছে শুধু এক অদ্ভুত মায়াবী স্নিগ্ধতা। আর তাতেই যেন এত প্রশংসা করেছে সে। মাশাল্লাহ। নাহাদের সঙ্গে সবে সিঁড়ি দিয়ে নেমেছিল তিহু। মুহূর্তে উপস্থিত সকলে এই প্রশংসাসূচক কণ্ঠে তিহু চঞ্চল আখি জোড়া প্রলোকিত হলো। লাজুকতা বেষ্টনীত করে খানিকটা শেষ ধাপ অতিক্রম করে নিচে নামতেই মির্জা সাইমা এগিয়ে এসে বললেন, মাশাল্লাহ, সত্যি খুব সুন্দর লাগছে মা। অলিদ খান ড্রয়িং রুমের সোফায় বসে নিজের কাজ সারছিলেন। তিহু এসে সালাম দিতে তিনি কাজকর্ম পাশে রেখে দিলেন। এদিকে আসো মা। তিহু নিচে এগিয়ে আসতে পকেট থেকে লক্ষ টাকার বান্ডিল বের করে দিয়ে বললেন, দিনটি উপভোগ করো। তিহু না চাইতেও রান্নাঘর থেকে মির্জা সূচনা পায়েসের বাটি হাতে এগিয়ে আসলেন। দ্রুত নে, আর একটু খাতো। নিজের হাতে পায়েস রান্না করেছে মির্জা সূচনা। তিহুতে ২ চামচ খাইয়ে বলল, সুখী হ মা, সবার দয়ায় মমতায় পূর্ণ হলো পেরিয়ে স্পর্শ যেন তিহু। তিহু নাহাদের সঙ্গে প্রস্থান করলো মহল থেকে। হোটেল দ্য ব্লু ওয়াশন এর ছাদ খোলা রেস্টুরেন্ট। রিশাদ আর মাহা মিলে জায়গাটা যেন এক টুকরো নন্দনকাননকে রূপান্তরিত করেছে। শহরের যান্ত্রিকতা থেকে অনেকটা উঁচুতে এই ছাদ খোলা একদম স্নিগ্ধ মায়াপুরীনে সজ্জিত। পুরো চত্বর হালকা গোলাপি আর সাদা রঙের লিলি ফুলে সজ্জিত হয়েছে। জন্মদিনে আমন্ত্রিত মন তো নেমে এসেছে যেন মুহূর্তেই। চারপাশটা সৌন্দর্যে পরিপূর্ণ। মাঝখানে একটা কাচের টেবিল, তার ওপর রাখা 4 তলা বিশিষ্ট একটি ভ্যানিলা কেক। কেকের গায়ে সাদা ক্রিমে লেখা হ্যাপি বার্থডে মিসেস বিয়েত্তা মহিলা। আয়োজনের মূল কারিগর যেন মাহা রিশাদ। সেটা কেক দেখে ডাকনামটা স্পষ্ট। তিহু সিঁড়ি বেয়ে ছাদে পা রাখতেই রিশাদ আর মাহা এসে সম্বন্ধে বলল, হ্যাপি বার্থডে মিসেস বিয়েত্তা মহিলা। মুহূর্তের মধ্যে যেন কনফেটি গান থেকে রঙিন কাগজের বৃষ্টি শুরু হলো তিহুর চুলে, শাড়ির ভাঁজে। তিহু অবাক হয়ে তাকিয়ে দেখল তাদের এই আয়োজন। আকস্মিক এই আয়োজনে তিহু চোখের কোণে আনন্দ গোনা যেন চিকচিক করছে। মাহার হাত ধরে কেকের সামনে দাঁড়ালো সে। রিশাদের জোড়াজড়ি হতেই নিল কেক কাটার ছুরিটা। উপস্থিত সকলে রীতিমতো করতালিতে শুভেচ্ছা বাক্যের মধ্য দিয়েই, এসো কেকটা কাটো। কেক কাটার আনুষ্ঠানিকতা শেষ হতেই শুরু হলো সেই চিরচেনা হই হুল্লোড়। মাহা আর রিশাদ আগে থেকেই ওত পেতেছিল তিহুর গালে কেক মাখিয়ে দিবে। মাহা চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে মিসেস বিয়েত্তা মহিলা। তিহু কিছু বুঝে ওঠে রাখি রিশাদ তার অন্য গালে একতলা ক্রিম লেপটে দিয়ে হু হু করে হাসতে লাগলো। রাফা আর নাহা বাদ গেল না। হাসি হাসি ছোটাছুটি আর কেক মাখামাখিতে পুরো ছাদটা যেন এক লহমায় এক উৎসবের রণক্ষেত্রে পরিণত হলো। রিশাদ হাতে এক গাদাম ক্রিম নিয়ে মাহাকে তাড়া করছে। মাহা চটপট ভঙ্গিতে নীরাকে ঢাল করে ব্যবহার করতেই লুকিয়ে পড়ল। রিশাদ বেগ পেতেই নীরার লক্ষ্যে করে হাত বাড়াতে হঠাৎ যেন সম্মুখে চাকা থেকেই থেমে গেল সে।
নীরা একদম মুখোমুখি এসে দাঁড়াতেই রিশাদের ওর হাতে ক্রিম মাখা আঙ্গুলগুলো নীরার নাকের ডগা স্পর্শ করলো ঠিকই কয়েক ইঞ্চি দূরে। ঠিক স্থির হতেই নীরা অপ্রস্তুত হয়ে গেল। দুপা পিছিয়ে যেতে পারল না যেন। রিশাদের তীক্ষ্ণ আর আতর্কিত চাহনি তাকে যেন পাথর করে দিয়েছে। নীরা ভয়ে আর লজ্জায় চশমার আড়ালে লুকায়িত চোখ দুটো বড় বড় করে তাকিয়ে। রিশাদের চঞ্চল স্বভাবটা মুহূর্তেই কোথাও যেন মিলিয়ে গেল। ওর চোখের দৃষ্টি আজ বড্ড গভীর থেকে গভীরও অচেনা হলো। চারপাশের হইচই যেন এক লহমায় ফিকে হয়ে গেল। রিশাদ হাতটা নামিয়ে নিল না, বরং খুব ধীরলয়ে ওর হাতের আঙুলগুলো লেগে থাকা সাদা ক্রিমটুকু নীরার গালের একপাশে আলতো করে ছুঁয়ে দিল। সে স্পর্শে কোনো চপলতা ছিল না, ছিল এক অদ্ভুত অধিকারবোধ আর মুগ্ধতা। রিশাদ এমন স্পর্শে লাজুকলতা নিয়ে নইয়ে গেল নীরা। আনমনে মুচকি হাসলো রিশাদ। আর তাদের এমন কাণ্ডে পিছন থেকে মাহা গলা খাকারি দিয়ে বলল, আমি কিছু ছিলাম এখানে। মাহার কথাটুকু যেন আরো মিয়ে গেল নীরা। আর তাকে অপ্রস্তুত হতে দেখে রিশাদ দ্রুত সেখান থেকে প্রস্থান করার দরুন তাড়া দিল মাহাকে। দৌড়ে সরে গেল দুজনেই। মাহা তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রিশাদের হাত থেকে বাঁচার জন্য উল্টোমুখী দৌড়াচ্ছে। পেছনে রিশাদের অট্টহাসি, আজ তোকে ক্রিম দিয়ে গোসল করাবো, এমন হুমকির শব্দ শুনে মাহা অতি দ্রুত বাড়িয়ে দিল গতি। ঠিক তখনই পেছন থেকে আসা কার শক্তপোক্ত বক্ষর সাথে সজোরে ধাক্কা খেল সে। আকস্মিক এই সংঘর্ষে ঢাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যেতে নিলেই একজোড়া বলিষ্ঠ হাত বিদ্যুৎ বেগে তার কোমর চাপটে ধরল। মাহা চোখ দুটো ভয়ে বন্ধ করে রেখেছিল, কিন্তু পতনের বদলে এক অদ্ভুত আশ্রয়ের উষ্ণতা অনুভব করে ধীরে ধীরে চোখ মেলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি যেন মাহার হৃৎপিণ্ড মুহূর্তে থমকিয়ে দিয়েছে। সে আর কেউ না, রাউফিন। তার গভীর কালো চোখের মণি দুটো যেন মাহার অস্থিরতাকে শুষে নিতে চাইছে। রাউফিনের পরনে থাকা সাদা শার্টের বোতামে মাহার গলার চেনটা কোনো মতো জাদু বলেই যেন আটকে গেছে। দুজনের মাঝে দূরত্ব বলতে তখন এক চিলতে বাতাসের আনাগোনা। রাউফিনের শরীরের সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ মাহার নাসার অন্দেশে ধাক্কা দিল। সে বিমর্ষ হয়ে তাকিয়ে রইল রাউফিনের চোখের দিকে। চারপাশে হইচই, রিশাদের চেঁচামেচি, সব যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে। রাউফিন মাহার কোমরে হাতের বাঁধনে আলগা করল না, বরং এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, ইদানিং আমাদের স্পর্শ পেতে একটু বেশি ভালো মনে হচ্ছে, তাই না? মাহার গাল দুটো মুহূর্তে রক্ত জবার মতো লাল হয়ে উঠল। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রাউফিনের শার্টে আটকে থাকা চেনটা যেন আজকে বাদ ছাড়তে নারাজ। মাহা শেষমেশ না পেরে বলে উঠল, ছাড়ো। রাউফিন আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, দেখো আমি কি ধরে আছি নাকি? মাহা চটজলদি হাতের ও তার শার্ট থেকে নিজের চেনটা ছাড়াতে বলল, শার্টটাও না তোমার মতোই নির্লজ্জ। রাউফিন মাহার প্রত্যুত্তরে সকলের আনাগোনা তাকে নিজের সঙ্গে টেনে নিয়ে বলল, এইটুকুই তো যথাসামান্য সুইটহার্ট, আমি যদি নির্লজ্জ হই সইতে পারবে তুমি? তার ইঙ্গিতপূর্ণ কথার মর্ম তো বুঝে মাহা লজ্জায় নুয়ে পড়ল যেন। পরক্ষণে নিজেকে ছাড়িয়ে বলল, তোমার মতো নির্লজ্জ আমি জীবনে দুটো দেখিনি। সে চলে যেতে পেছন থেকে রাউফিন বলল, এর থেকেও বেশি নির্লজ্জতা দেখার জন্য প্রস্তুত থেকো ম্যাডাম। নীল ভীষণ অসুস্থ সিস্টার, মাথা ব্যাপকভাবে ইনজুর, রক্তক্ষরণের হচ্ছে কল্পনাতীতভাবে। রাউফিনের কণ্ঠে সেই একটি বাক্যই যেন প্রলয় বয়ে নিয়ে আসে এলো আমেজপূর্ণ এই আঙ্গিনায়। মাহার চপলতার মুহূর্তে স্তব্ধ হলো। নীরা আর আফাদের হাসি মুখের রেখাগুলো ভয়ে কুঁচকে গেছে, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা লাগলো তিহুর বুকে। তার চারপাশে রঙিন আলোকসজ্জা, লিলি ফুলের সুবাস আর বন্ধুদের কলকাতন, সব যেন এক লহমায় অর্থহীন ধূসর কুয়াশায় ঢাকা পড়ে গেল। তিহুর হাতে কেক মাখা আঙুলগুলো কাঁপতে শুরু করেছে। সে অস্ফুট স্বরে কেবল বলতে লাগলো, নেতা সাহেব অসুস্থ, রক্তক্ষরণ। তার চোখ দুটোতে জমে থাকা অশ্রুকণা এবার আতঙ্কে নোনা জলে রূপান্তরিত হলো। রাউফিনের চোখের দিকে তাকিয়ে সে এক আদিম হাহাকার অনুভব করলো। আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। পরনে স্নিগ্ধ গোলাপি শাড়িটা কথা ভুলে গেছে। আলুথালু চুলে সে পাগলের মতো রাউফিনের দিকে এগিয়ে এলো। কম্পিত কণ্ঠে বলল, কোথায় সে? আমাকে নিয়ে চলো ব্রাদার, আমি যাব ওর কাছে। রাউফিন দীর্ঘশ্বাস ফেলে একটা ঠিকানা দিয়ে বলল,
নীল এখন ওর পুরাতন পার্টি অফিসে আছে। ও কাউকে ওখানে যেতে নিষেধ করেছে, কিন্তু পরিস্থিতি ভালো নয় সিস্টার। টিহু কাগজটা এক প্রকার ছিনিয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে দিল সিঁড়ি দিয়ে। পেছন থেকে মাহা বান্নাহার ডাকে কানে পৌঁছালো না। তার হৃৎপিণ্ড তখন কেবল একটি নামই জপ করছে, নীল। মাহা রিশাদ নাহারা পিছু করতে নিলেই তবে তাদের আটকে দিল রফিন। তোমরা কোথায় যাচ্ছ? মাহা কিছু বলতে যেতেই রফিন তার নাকে হাত দিয়ে আলতো স্বরে বলল, স্টুপিড গার্ল, আজকের রাতটা ওদের নিজের মতো উপভোগ করতে দাও। কাবাব মেয়ে হাড্ডি হয়েও না। শহরের এক কোণে জনমানবহীন রাস্তার ধারে সেই পুরাতন অন্ধকার পার্টি অফিস। তিহুত যখন সেখানে পৌঁছালো, চারপাশে নিঝুম নিস্তব্ধ। শ্রাবণের মেঘেরা আধার আকাশটা দখল করেছে। দূরে কোথাও মেঘের গুড়গুড় আওয়াজ শোনা যাচ্ছে। অফিসের লোহার গেটটা অর্ধেক খোলা। তিহু ভেতরে পা রাখলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কেবল আবছা একটা আলোর রেখা দেখা যাচ্ছে। ভেতরের কক্ষ থেকে ধুলি মাখা আর পুরাতন আসবাবপত্রে দম বন্ধ করা গন্ধ। ভয়ের চেয়েও আজ অস্থিরতা অনেক বেশি। সে দেওয়াল ধরে ধরে অন্ধকারে হাতড়ে এগোতে থাকে। নেতা সাহেব, তিহুর গলার স্বরে কান্নায় বুঝে আসছে। হঠাৎ করেই সেই অবস্থায় আলোর ঘরে প্রবেশ করলো তিহু। নির্জীব অবস্থায় মোড়ানো চারিধার, থমথম নীরবতায় শরীর হিম হয়ে আসছে তিহুর। ঠিক তখনই সেই নিস্তব্ধতা চিরে এক পরিচিত শান্ত কণ্ঠস্বর, অথচ গভীর কণ্ঠস্বরে কর্ণগোচর হলো না তার, নূর। তিহুর সঙ্গে আমাদের যেতে দিলে না কেন? বেচারি না জানি কি অবস্থায় গিয়েছে। মাহা কিছুটা রাগী হলেও কথাগুলো বললেও রাফিনের হেলদোল দেখা দিল না। তার এমন ভাবলেশীন ভঙ্গিতে মেজাজটা আরও খিচে গরম হলো মাহার। রিশাদ আর নাহাদের সাথে সেও বেরিয়ে যেতে নিতেই রফিন তার হাত আঁকড়ে ধরে নিজের সাথে শক্ত করে আবদ্ধ করে। রিশাদকে উদ্দেশ্য করে বলে, হে ব্রাদার, তুমি একটু কাইন্ডলি নাহাদের বাসায় পৌঁছে দিতে পারবে? রিশাদ জলদি কণ্ঠে বলল, শিওর, হোয়াট নট, থ্যাংক ইউ ব্রাদার, ইট আর মোস্ট ওয়েলকাম। বলেই নাহাদের নিয়ে এগিয়ে যেতেই প্রস্থান করলো রিশাদ। তবে রিশাদ আর নাহা চলে যেতেই মাহা অগ্নিশর্মা হয়ে গেল যেন। আমি ছাড়ো। রফিন মাহার এই তর্জন গর্জনে বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে রহস্যময় হাসি। মাহার মেজাজ তাকে আরও বেশি যেন চড়াও করে দিল। সে গজগজ করতে চলে যেতেই উদ্যত হতে রফিন এক ঝটকায় মাহার হাতটা পেছন থেকে মুষ্টি করে চেপে নিয়ে বলে, মাহারানীর চাহনিতে এক পাশে সরিয়ে রেখে রফিন অত্যন্ত কোমল হাতে মাহার অবাধ্য চুলে কানের পিছে গুছিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, বোকা নারী আমার, তুমি ভাবছো কি করে নীলের বিপদে আমি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো? কিছু হয়নি ওর, এটা জাস্ট একটা ট্রিপস, লাভ ট্রিক্স বলা চলে, লাভ লাইন। আজকের রাতটা একান্ত ব্যক্তিগত ওদের জীবনে, তাই আমি চাই না কেউ ওদেরকে ডিস্টার্ব করুক, বুঝতে পেরেছি? রফিনের কথার মর্ম বুঝতে পেরে মাহার ক্রোধে মেঘ ততক্ষণ একটু একটু করে যেন কাটতে শুরু করেছে। মাথা নাড়িয়ে বলল, তাহলে এই ক্ষণটা আমার জন্য দুঃখ উপভোগ করি, শুধুমাত্র দুজনে। রফিনের কঠিন গভীর সুরে। মাহা নিষ্পলক চেয়ে রইল। রফিন আর একটু কাছে এগিয়ে এসে তার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করল, পৃথিবীর সব ব্যস্ততা আজ অন্য কারোর জন্য তোলা থাক, এই মুহূর্তে আমার বুকটা আকাশে জুড়ে শুধু তুমি আর তোমার ওই মায়াভরা চোখ দুটো থাক। মাহা মোহচ্ছন্ন দৃষ্টিতে চেয়ে আছে রফিনের গভীর সেই স্বর, যেন আজকে তাকে শেষ করেই ফেলবে। পঞ্চমবারের মতো মেসেজে বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলে নিতেই গান গুলিয়ে দৃষ্টিগোচর হলো মুন্নির। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সামনে তাকালো খানিক। আজ প্রায় এক সপ্তাহ হয়েছে অপরিচিত নাম্বারগুলো থেকে বারবার মেসেজ করে চলেছে কেউ তাকে। একটা ব্লক করে তো অন্যটা দিয়ে আসে। দীর্ঘদিন এমন চলায় বেশ বিরক্ত মুন্নি। শেষমেশ রেগে এবার রিপ্লাই দিয়েই বসলো সে। নির্লজ্জ বেহায়া ইতর, এত ব্লক হওয়ার পরেও লজ্জা হয় না তোর? মুনির মেসেজ দিতে দেরি, সেকেন্ডের মাঝে অপর পাশ থেকে রিপ্লাই, আরে আরে ম্যাডাম, একটু আস্তে গালাগালি দাও। গালাগালি তোপে তো এবার উড়ে যাব মনে হচ্ছে। বিহাই তোর, আমার জুতার বাড়ি না খাইতে চাইলে মেসেজ করা বন্ধ কর, না হলে আমাকে তো চিনিস না।
আরে আরে ম্যাডাম, এত হাইপার হয়ে যাচ্ছ কেন? একটু কথাই তো বলতে চাইছিলাম। লুচ্চার ঘরে লুচ্চা, তুই মেসেজটা বন্ধ করবি কিনা বল। তখন থেকে আমাকে বড় বড় কথা বলছো তুমি। আমি লুচ্চা? নিজে থেকে মেসেজ দিয়ে আবার নিজের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলছিস না? তুই হচ্ছিস ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শুদ্ধ পুরুষ, তা আমাকে মেসেজ দিচ্ছিস কেন? হ্যাঁ, সুন্দরী মেয়ের কথায় নাকি বোম্বাই মরিচের ঝাল থাকে, আজকে প্রমাণ পেলাম। আজ এরা বকবক বাদ দিবি নাকি? তুমি যখন সুন্দর করে একটা রিপ্লাই দিবা ঠিক তখনই বন্ধ করে দিব, প্রমিস। মনে যখন ডেকে মেকে এক প্রকার ফোনের মধ্যে অপর প্রান্তের মানবটিকে খুন করার পরিকল্পনা করছে, ঠিক তখনই হুট করে রুমে প্রবেশ করলো রুমিনারা খান। মাকে রেখে তো ফোনটা কেটে সাইডে সরিয়ে রাখলো মুন্নি। জনমানবহীন নির্জীব প্রশস্ত নির্জীবভাবে পড়ে আছে কক্ষটাতে। হঠাৎ নিজের পরিচিত কণ্ঠে নূর ডাকটা কর্ণগোচর হওয়া মাত্রই তিহুর চঞ্চল পদদেশ যেন থমকে গেল। খোলা কাচ ভেদিয়ে জানার দেশ রাবণে ঝড় হাওয়া যখন ভেতরে ঢুকছে, তখন কোণের ওই পুরাতন ক্যালেন্ডারটা পতপত করে শব্দ তুলছে। নিস্তব্ধ এতটাই যে তিহু নিজের হৃৎপণ্ডের ধকধকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। তিহু ভীত সন্ত্রস্ত কণ্ঠে জিজ্ঞাসাসূচকভাবে বলল, নেতা সাহেব। দীর্ঘদেহী মানবটা এগিয়ে এলো। নূর। তিহু দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে চাপড়ে ধরে তাকে। সঙ্গে সঙ্গে ঘরের জমাট বাঁধা অন্ধকার এক নিমিষে কর্পূরে উড়ে গেল। হঠাৎ এক মায়াবী আলোয় উদ্ভাসিত হলো সারা ঘর। তিমির বিদায় করে দিয়ে সে আলোয় যেন রোশনাইয়ের সাজ নিয়েছে। এই এক কক্ষ নয়, যেন দৃষ্টিনন্দক কিছু। পার্টি অফিসের যেই রুমটাতে চারপাশ জুড়ে ফুটে আছে রাশি রাশি শ্বেত শুভ্র রজনীগন্ধা, রক্তিম গোলাপ, সেই স্নিগ্ধ সুবাসে ঘরের ঘুমট ভাবটা যেন বসন্তের মাতলা হাওয়ার রূপ নিয়েছে। তিহু তখনও নীলের বুকে মুখ গুজে থরথর করে কাঁপছিল। নীল তার দুবাহু ধরে আগলে নিতেই, হ্যাপি বার্থডে মাই অর্কিড। তিহু মুখ তুলে চাইল। তার সজল চোখে তখন সশস্ত্র প্রদীপের প্রতিফলন। ব্যাকুলতার কণ্ঠে বলল, আপনি আপনি ঠিক আছেন তো? নীলখানিক হাসে। আমার আবার কি হয়েছে? আপনার মাথায় আঘাত? মানে কি বলছো তুমি? আপনি আঘাত পেয়েছেন না? না তো। ব্যাস, নীলের এই একটুকু কথা তিহুর সমস্ত প্রশ্নের উত্তর। হুট করে যেন ব্যাকুল উদ্বিগ্ন রাষ্ট্রের বাসা বাঁধল ক্ষোভে ভরা। অগ্নিকণ্ঠে সে বলল, আপনি কি পাগল? জানেন আমি কতটা টেনশনে ছিলাম? প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। এত বড় মিথ্যা কথা কেন বললেন আমাকে? নেতা সাহেব কেন? নীল বুঝল না কি বলছে সব তিহু। তবে নিজের জিজ্ঞাসু দৃষ্টি কিছু বলার আগে তিহু এক ঝাটকে নিজের বাহু থেকে তাকে ছাড়িয়ে নিল। আপনাকে আর কখনো বিশ্বাস করব না আমি। জানেন আমাকে সারাটা দিন আমি কি পরিমাণ অপেক্ষা থাকি আপনার জন্য। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে দরজার বাইরে চেয়েছি আপনি আসছেন কিনা, কিন্তু না, আপনার কোনো খোঁজ নেই। আমি তো ব্যস্ত, আপনি তো ব্যস্ত, ভীষণ ব্যস্ত। 30 মিনিটের জন্যও সময় হয়নি আপনার, কিন্তু তাতেও আমি কিছু মনে করিনি, বিশ্বাস করুন। তবু এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলেন? কেন ব্রাদারকে দিয়ে বলে পাঠালেন যে আপনি আঘাতপ্রাপ্ত? কেন মিস্টার পলিটিশিয়ান? কেন? এতক্ষণে স্বচ্ছ কাচে নেয় পরিষ্কার হলো নীলের সম্মুখে সবটা। তার মানে রফিন এত বড় ভাওতাবাজি করেছে। হাদার ডেথ। নীল পাঠিয়েছে তিহুকে পাঠানোর জন্য, অথচ সে এত বড় মাতলামি করেছে এসে এ সম্পর্কে অবগত নয় সে। তিহু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, ঝড়ের বেগে প্রস্থান করলো। কিন্তু প্রকৃতির খেয়াল হয়েছে হয়তো অন্যরকম। সে বাইরে পা রাখতে আকাশ ভেঙে নামলো ঝিরঝির বৃষ্টিকণা। শ্রাবণের সেই শীতল জলকণা তিহুর তপ্ত কপালে ছোঁয়া লাগতেই মনের ভেতরে অভিমানের আগুন যেন নিভাতে পারল না। সে বৃষ্টির মাঝে হাঁটতে শুরু করলো। হঠাৎই পেছন থেকে নীল গম্ভীরত চাকল কণ্ঠে ডাকলো, নূর শোনো আমার কথা, 1 মিনিট দাঁড়াও। কিন্তু তিহু যেন আজ থামবে না প্রণ করেছে। সে তো চলে যাচ্ছে নিজের মতো। নূর, রাগ করো না। বিশেষ করে রফিন যে এমন কিছু বলবে আমি জানতাম না। আমি তো শুধু চেয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিতে। তিহু ঝাপসা চোখে নীলের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিৎকার করে উঠলো, সারপ্রাইজ? কারো মৃত্যুর খবর দিয়ে কি কেউ কাউকে সারপ্রাইজ দেয়? আপনি জানেন না আপনাকে হারানোর ভয় আমাকে কতটা ভয়াবহ যন্ত্রণা দেয়। নীল আর নিজেকে সামলাতে পারলো না। এক হ্যাঁচকা টানে তিহুকে নিজের বুকের একদম কাছে টেনে নিয়ে আসলো। ভুল হয়ে গেছে নূর, এই অবাধ্য নেতা আজ মাফ করে দাও। দেখো না তোমার জন্য কতটা পড়ছে। আকাশটাও আজ মান অভিমানের সাক্ষী হতে চায় না, যায় না।
পার্টি অফিস থেকে ভেসে আসছে তীক্ষ্ণ আলোকিত রশ্মি। নীল দেখলো তিহু বৃষ্টি স্নিগ্ধ রাগী মুখশ্রী লাল আপেলের ন্যায় দেখাচ্ছে। নীল দৃষ্টি হঠাৎ করে বড্ড বেসামাল হলো। অফিসের ভেতরে চলো না নূর। প্রত্যুত্তরে এমন কথায় আশা করেনি তিহু। বিরক্তি কণ্ঠে বলল, কোথাও যাচ্ছি না আমি। এভাবে দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে ভেজার কারণ লাগবে? ঠান্ডা লাগবে তো তোমার, তাতে আপনার কি? শেষবারের মতো বলছি, ভেতরে চলো। নীলের কণ্ঠে শাসনের স্বর থাকলেও একগুঁয়ে কণ্ঠে তিহু বলল, যাব না। বোঝানোর চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেশ থেকে কোনো আপত্তি তর্জন গর্জন তর্ক না করে নীল তাকে কাঁধের ওপর তুলে নিল। নীলের আকস্মিক কেমন কাণ্ডে বিমর্ষ হলো যেন তিহু। বৃষ্টির ঝাপটায় ভিজে একাকার নীল তাকে কাঁধে নিয়েই তৃপ্ত পায়ে এগিয়ে চলল সামনে। ভেতরে ঢুকিয়ে তিহুকে নামালো নীল। তিহু রাগী দৃষ্টি নিক্ষেপ করলো নীলের উদ্দেশ্যে, বলল, এভাবে আনলেন কেন আমায়? নীল দ্রুত পাশ থেকে একটা শুকনো কাপড় এনে তাকে মোছাতে যেতেই তিহু ছাড়িয়ে বলল, সরে যান। নীল তিহুর এমন আচরণে মুচকে আসলো খানিক। তাকে কাছাকাছি টেনে দূরত্ব ঘটিয়ে বলল, লাল রক্তচোপা রাগে অভিমানে আমার মরুভূমিতে হঠাৎ ফুটে ওঠা কোনো নাম না জানে এক বনলতা। রাগলেও তুমি তিলোত্তমা প্রিয়তা। তিহু নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। তখনই নীল একবার সত্যি বিরক্ত হলো। রেগে গিয়ে জিজ্ঞাসা করলো, নিজের সঙ্গে শক্ত করে আবদ্ধ করে নিজের পক্ষ দিয়ে ইশারা করলো, বুঝছো না তোমার এরূপ আচরণে অলরেডি আমার এখানে ব্যথা শুরু হয়েছে। নীলের বলা শেষ কথাটুকু মিশে গেল যেন তীব্র ব্যাকুলতার। কি বলছেন? নীল উন্মাদের ন্যায় তাকে নিজেকে আবদ্ধ করতেই তিহুর ভেজা গালে মুখ গুজে দিয়ে মোহগ্রস্তে নেয় বলল, আই নিড ড্রাগস অর্কিড, ইটস ইমার্জেন্সি। এক্ষুনি না, এই মুহূর্তে না পেলে আমি মরেই যাব। পরবর্তী কোনো কথায় তিহুর কর্ণগোচর হলো না যেন। সে শুধু শুনতে পেল ড্রাগস কথাটুকু। ছিটকে দূরে সরে যেতেই, আপনি ড্রাগস নেন? তিহু হঠাৎ এমন সরে যাওয়ায় যেন পছন্দ হলো না নীলের। বিরক্তি হয়ে সে বলল, হ্যাঁ নেই তো। তিহু নাকমুখ কুঁচকে বলল, ওয়াকছি। নীল তার দিকে এগিয়ে আসতে আসতে ঘোর লাগা কণ্ঠে বলল, ড্রাগস যদি হও তুমি, তাতে আমি আজীবন নেশাগ্রস্ত হতে রাজি। তিহুর কাছে নীলের কণ্ঠটা আজ যেন অন্যরকমই শোনাচ্ছে। অদ্ভুত ঘোরালো আর নেশাগ্রস্তে নেয় তার কণ্ঠস্বর। তিহু ভীত কণ্ঠে বলল, মানে? নীল এগিয়ে আসলো তার দিকে, আর লালিত ভরা ওষ্ঠের প্রথম ছোঁয়া এসে পড়ল তিহুর বৃষ্টি ভেজা গ্রীবাদেশে। নীলের রূপ সান্নিধ্য আর ওষ্ঠেরহীন স্পর্শে কেঁপে ওঠে তিহুর দেহ পল্লব। তিহুর স্তব্ধতা এই বাঁকা হাসে নীল। তবে পরবর্তী আরেক সর্বনাশা কাণ্ড ঘটে সে। এতক্ষণ যাবৎ ওষ্ঠের ওপর স্পষ্ট বিদ্যমান জায়গাটুকু হুট করেই দন্ত স্পর্শে একটু গভীর ক্ষতেও আর সোহাগের চিহ্ন ফুটিয়ে তোলে সে। সঙ্গে সঙ্গে আবেশের মধ্যে থাকা তিহুর চিরচেনা কণ্ঠ থেকে বেরিয়ে আসে অস্ফুট আর্তনাদ। তিহুর মনে হলো এই এক অদ্ভুত যন্ত্রণা, অথচ তার মাঝে লুকায়িত এক স্বর্গীয় তৃপ্তি। নীলের এই বন্য অথচ সুনিপুণ ভালোবাসার দর্শন তার হৃদয়ের গহীনে এক স্পষ্ট সৃষ্টি করল কম্পন। নীল ধীরে ধীরে মুখ তুলে চাইল। বেশিক্ষণ পূর্বে সে টের পেল তিহুর কিহকায়া থরথর করে কাঁপছে, ঢোক খেলছে মৃদুভাবে। তিহু নিজের প্রকম্পিত কণ্ঠে উচ্চারিত করলো, কি করছেন? নীল নিজের সঙ্গে তাকে আবদ্ধ করে পার্টি অফিসের নরম কাউচের গায়ে ধাক্কা মেরে ফেলে দিল। মুহূর্তের মধ্যে তিহুর দেহের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো সে। তিহু বৃষ্টি ভেজা অবিন্যস্ত কেশরাজ কানের পিছে ঘুচে কানের একদম কাছে এগিয়ে মুখ নিয়ে তার উষ্ণ নিঃশ্বাস তিহুর কানের লতিটা একদম শিহরিত জাগিয়ে ঢেউ তুলছে। নীল খুব নিচু ভাঙা নেশাগ্রস্ত কণ্ঠেই বলে উঠল, আমার মনে যে ইচ্ছেগুলো আছে তা যদি তোমাকে বলে দিই, তবে তুমি লজ্জায় পেয়ে যাবে। আমার হৃদস্পন্দন যদি তোমাকে শুনিয়ে দিই, তবে তুমি ঘাবড়েই যাবে বা চমকে উঠবে। নীলের কণ্ঠে সেই প্রত্যুত্তর সুর আর গানের কলিগুলো যেন হৃদস্পন্দনে এক প্রলম্বিত ঝড়ের পূর্বাভাস বয়ে আনল। লজ্জার আবেশে তিহু আড়ষ্ট হলো কিয়ৎক্ষণ। তিহু অনুভব করলো নীলের চোখ দুটো তার ঠোঁটের ওপর নেমে এসেছে এবং অত্যন্ত সুস্পষ্ট নিবিড় গ্রীবাদেশের চুম্বনে তার দীর্ঘদিন জমে থাকা মান, অভিমান, ভালোবাসা এক চিরন্ত বিস্ফোরণ ঘটল যেন রাজনৈতিক কর্মস্থলের আঙিনায়। নীলের সেই সর্বনাশা স্পর্শে তিহুর মনে হলো সে যেন এক অন্তর্জাল মায়াবী নেশার ঘরে তলিয়ে যাচ্ছে। বাইরের জগতের সমস্ত কোলাহল, সমস্ত কিছু যেন ছুটে যাচ্ছে তা থেকে। শুধু রয়ে গেল তাদের হৃদস্পন্দনের সেই দ্রুত তাল।
ঠিক সেই মুহূর্তে শ্রাবণের আকাশ যেন মিলেমিশে সাক্ষী হলো আরও ব্যাকুল হয়ে ওঠার জন্য তাদের সাথে উন্মাদনায়। শ্রাবণের সেই উত্তল রাতে সকাল এক অদ্ভুত প্রশান্তি নিয়ে এলো যেন। আকাশটা একদম পরিষ্কার, রাতের সেই ঝোড়ো হাওয়ার দাপট এখন আর নেই, তবে গাছপালাগুলো ভিজে আছে যেন যেন এক দীর্ঘ স্নান সেরে সতেজ হয়ে উঠেছে প্রকৃতি। পার্টি অফিসের বৃহৎ কক্ষে এখনো বিদ্যমান সেই মায়াবী নিস্তবতা। নীল তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, তার কপালে এসে পড়া অবদ্ধ চুলগুলো সেই রাতের শেষ সোহাগের সাক্ষী দিচ্ছে। তুই আলতো করে নীলের বুকের ওপর থেকে নিজের হাতটা সরিয়ে নিল। তিহু এক ঝলক ঘুমন্ত মানবটার দিকে চাইলেও বর্তমান অবস্থায় ঘোর লাগা সুদর্শন লাগছে নীলকে। তিহু চেয়ে দেখল নীলের অবিন্যস্ত কেশরাজ, যেগুলো এলোপাথারিভাবে পড়ে আছে তার প্রশস্ত ললাট ঘিরে। ঘোর লাগা দৃষ্টিতে নিষ্পলক চেয়ে রইল মানবটার পানে। তার প্রতিটা মুহূর্ত যেন এখনো নেশা নেশা বোধ করছে তিহু। মুহূর্তে তার মনে পড়ে গেল গত রাতের সেই ঝড়ো আবেগ, সেই সর্বনাশা সব কর্মকাণ্ড, নীলের কণ্ঠের গান, সঙ্গে ফর্সা মুখশ্রীর কৃষ্ণচূড়া নেই আরও কিছু। মুহূর্ত কয়েক লাজকতা শেষে সে ফের স্বর্ণপণে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, তবে তাতে যেন নীল বাদ সাধল। নীল আদৌ ঘুম গলায় ফিসফিস করে বলল, এত তাড়াহুড়া কিসের ম্যাডাম? তিহু রক্তিম মুখে মৃদু স্বরে যেন প্রতিবাদ জানালো। ঝাড়ন মিস্টার নির্লজ্জ। নীল এবার চোখ মেলো দুষ্টু ভরা কণ্ঠে, না চাইতেও বলল, কী সব ম্যাডাম? তিহু লজ্জায় মুখ কুঁচকে নিল। আপনার মাথা। তিহু লজ্জায় মুখটা কুঁচকে নিল। তিহু লজ্জা দিতে পেরে যেন বিশ্ব জয় করেছে নীল। ঠিক তেমনই হেসে উঠল। এটা এমপি ওহাস খান নীলের রাজত্ব ম্যাডাম, এখানে আপনি ব্যতীত আর কারো অনুমতি বা প্রবেশের সাহস নেই। নীলের কথোপকথনের মাঝে তিহু এক প্রকার জোর করে উঠে বসার চেষ্টা করে, কিন্তু শরীর বিছানা থেকে উঠতে নিতে থমকে গেল। এত তীব্র ক্ষীণ ব্যথায় যেন কোটি দেশ থেকেই শুরু করে সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। গত রাতে সে উন্মাদতা যেন দীর্ঘক্ষণ নারী বলিষ্ঠ অঙ্গনকে ছাপ আজ যেন প্রতীয়মান শৈলের অবাধতায়। তিহু এক লহমায় গুছিয়ে নিল নিজেকে। গত রাতের সেই সব কিছু মনে পড়তে লাগলো ওয়ালপেপারের মতোই। দুশ্চিন্তায় উদ্বেগ বাড়লো যেন তিহুর চোখে মুখে। তিহুর কপালে হাত রাখলো নীল। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে নীল? নূর, এনি প্রবলেম? খুব কষ্ট হচ্ছে? তিহু যন্ত্রণায় চোখ বুজে মাথা নাড়ল। শুধু লজ্জার ব্যথায় সে নীলকে বলতেও পারল না যে এই ব্যথাটুকু আসলে গতকাল রাতের সেই সর্বনাশার অবশেষ। তিহু চুটকি মেরে ঘাপটি মেরে থাকলো। পেন অতিরিক্ত কি খুব বেশি অর্কিড? তিহু নাবোধক মাথা নাড়ায় শুধু। নীলের শান্ত করার ব্যর্থ প্রয়াস ওই আর কি। একটু অপেক্ষা করো অর্কিড, আমি আসছি। তড়িঘড়ি করে বিছানা ছাড়লো নীল। মেঝেতে পড়ে থাকা নিজের অবিন্যস্ত পোশাকগুলো তুলে নিয়ে দ্রুত নিজেকে সামলে আলমারি থেকে একটা ফার্স্ট এড বক্স বের করে আনে। পার্টি অফিসে ব্যক্তিগত কক্ষে প্রয়োজনীয় সব ওষুধই রাখা থাকে। তিহু আলতো করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে নীল ওষুধের ট্যাবলেট ওর মুখে তুলে দিল। তিহু মুখ কুঁচকে ওষুধটা খেয়ে নিল। লজ্জায় ওর পলক জোড়া যেন অবিন্যস্ত হয়ে আছে। সেই তীব্র প্রেম মিশ্রিত স্পর্শে তিহুর শরীরের নিচের শার্টটা ভালোভাবে জড়িয়ে দিল নীল। অতঃপর এক ঝটকায় তিহুকে পাঁচকলা করে নিচের বুকে তুলে নিল। মৃদু হেসে বলল, শরীরের যে অবস্থা তাতে মনে হচ্ছে আগামী এক সপ্তাহ আপনাকে আর কোলে থেকে নামানো যাচ্ছে না ম্যাডাম। তিহু লজ্জায় যেন আরো কুচিয়ে যেতে লাগলো। শার্টের অবিন্যস্ততা খামচে ধরল। শব্দ আপনার পচালোক। নীল কিছুটা শব্দ করে হেসে উঠল এই মুহূর্তে। এভাবেই যাবেন? আফটার অল হাজব্যান্ড লাভ বাইট এখন আপনার সমগ্র শরীরে বিদ্যমান। তিহু চিৎকার করে ওঠে, একদমই না। নীল এবার হেসে উঠল বেশ জোরে। অতঃপর এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের কাছের দরজা ঠেলে নীল তিহুকে নিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে সেই স্নিগ্ধ আলো শেষ শ্বেত পাথরের দেওয়ালে প্রতিফলিত এক মায়াবী দৃশ্যপট তৈরি করছে যেন। ঝিরিঝিরি বৃষ্টিকণা নেয় জলধার আশ্রে পড়ছে তাদের ওপরে। তিহু এক মুহূর্তের জন্য শিউরে ওঠে। গরম জলের স্পর্শে যেন শরীরের আড়সটা কিছুটা শীতল হতে শুরু করেছে তার। নীল ঘোর লাগানো দৃষ্টিতে চেয়ে আছে অপলক। আর তার এই অনুভূতি যেন নিজের দৃষ্টিতে ব্যথাতুর শরীরটাও নাড়াতে পারছে না, বলে উঠছে, ডোন্ট মুভ। তিহু কিঞ্চিত ভুরু কুচকে তাকাতে নীল আড়ষ্ট বিদ্যমান বাঁকা হাসির রেখা প্রসারিত করে বলল, কিভাবে নড়াচড়া করলে যে গতকাল রাতের মতোই তোমাকে হরণ করার তীব্র নেশা নির্লজ্জ আকাঙ্ক্ষা পুনরায় জাগবে মিসেস ওহাস খান। নীলের কথাগুলো কর্ণকর হওয়া মাত্রই যেন ঝাঁঝা করে উঠল তিহুর কানগুলো।
অসভ্য লোক, শুধু কতটুকুই বিড়বিড়ালো সে। নীল তিহুর এমন কাণ্ডে বাঁকা হাসলো, পরপর বলল, আমাকে অসভ্য করার মূল কারিগর কে শুনি? তিহু বেজাস্বরে উত্তর দিল, আপনি খুব বেশি কথা বলছেন। নীল তাকে ধরতে নিলেই তিহু বলে ওঠে, ছাড়ুন আমায়। নীল বলল, পারবো না, বরং আরো নিবিড়ভাবে টেনে নিল কাছে। ভেজা শার্টটা তিহুর শরীরে লেপটে দিল। নীল ধীরলয়ে ঝুঁকে সে তিহুর কণ্ঠার কাছে। তিহু চোখ বুজে সে অনিবার্য মুহূর্তের অপেক্ষায়। ধীরে ধীরে নীল গ্রাস করলো তিহুর উষ্ণদয়। উষ্ণ জলের ধারায় নিমেষে আরো সময় নিয়ে দাঁড়ালো যেন অনেকক্ষণ। মৃদু থেকে মৃদু, তীব্র বেগে কাঁপতে শুরু করে তিহুর নরম কায়া। কিছুক্ষণের মাঝেই নীল নিজেকে সামলে নিল। নিজেকে প্রস্তুত করুন ম্যাডাম, এতটা উইক হলে এই বেপরোয়া এমপিকে সামলাবেন কি করে? তিহু ঈষৎ রাগ দেখিয়ে বলল, আপনি? তাকে কথা শেষ করতে দিল না নীল, বলল, তুমি। নীলের এমন কথায় তিহু ভুরু কুঞ্চন করলো যেন। মানে? এবার তুমি বলো। কি বললেন? বলছি আমাকে তুমি বলো। নীলের কণ্ঠে যেন আফিমের মাদকতা ঘোর লেগে যাচ্ছে। তিহু মৃদু বাঁকা হেসে, কাল রাতের পরেও এত লজ্জা সংকোচ মানায় না ম্যাডাম, এখন অন্তত নর্মাল হন। ফের গতকাল রাতে স্মৃতির পাতায় দোলা দিতে তিহু সারা শরীর যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। বুকের ভেতরটা যেন কেমন করছে। অনেক কষ্টে মনে সবকিছু সাহস সঞ্চয় করে আদহত কণ্ঠস্বর ফুটে উচ্চারণ করলো, তুমি তুমি এভাবে নয়, বলো নীল তুমি। অদ্ভুত মোহচ্ছন্ন হলো যেন সে। 7-5 না ভেবে বলল, নীল তুমি। নীলের সারা শরীরে যেন এক লোহময় তৃপ্তির আলো উচ্ছ্বাসিত হয়ে গেল। ঝর্ণাধারা জলোচ্ছ্বাসের মতোই যেন দুজনে একে অন্যের অভিন্ন আবরণ তৈরি করতে লাগলো। নীল বলল, মাই হার্ট। তুই কিছুটা চমকে তাকালো নীলের এমন কণ্ঠে। গ্রীববাদে এসে বলল, সর্বক্ষণিক আমার হৃদয়ে কি যে বলে জানো? তিহু জিজ্ঞাসুলুক দৃষ্টিতে তাকালো। নীল মৃদু হেসে গেয়ে উঠল, আমার হৃদয় বলে তুমি শুধু আমার, শুধুই আমার। কখন আমাকে ছেড়ে যেও না, আমি প্রতীক্ষিত তোমার সাথে থাকতে চাই। নীলের উষ্ঠকণ্ঠ থেকে নিঃসৃত প্রতিটি শব্দ যেন এক একটা সম্বোধন। তিহুর এক মুহূর্তের বিষময় স্তব্ধ হয়ে যায়। প্রিয় মানবের কণ্ঠে এমন অতল হাহাকার আর অধিকার বোধ ওকে এক লোহমায় তছনছ করে দিল। ওর শরীরের কম্পনে যখন পুরো শরীর ধেয়ে গেল। ও নীলের ভেজা বক্ষদেশ থেকে মাথা তুলে ধীরলয়ে তাকালো নীলের চোখের গভীরে। সেই চোখের গভীরে যখন শাসনের দাপট নেই, আছে এক সমুদ্র সর্পদন। তিহু নিজের অজান্তে নীলের ঘাড়ের বেষ্টন হতে হাত দুটোর বাঁধন আরো শক্ত করে নিল। ওর ভেজা নখগুলো নীলের পিঠের পিষিতে যেন আরো সৃষ্টি করতে লাগলো ক্ষত, জ্বালা, একাধারে লজ্জা আর ভালোবাসাকে আঁকড়ে ধরার এক তীব্র প্রচেষ্টা। শাওয়ারে সেই উষ্ণ জলের ধারা আর নীলের যত্নে তিহুর শরীরের শান্তি কিছুটা লাঘব হলেও ভেতরে যেন এক অদ্ভুত আড়ষ্টতা বয়ে গেল। নীলের আনা নতুন একজোড়া পোশাক রাখাই ছিল পক্ষটানে অনেক আগে থেকেই। তিহুর জন্য একটি গাঢ় নীলের সুতির শাড়ি, জামদানি রঙের সুতি জামদানির কামিজ আর জমিন জুড়ে রূপালি সুতোর কারুকাজ। বস্তুত সেই জিনিসগুলো দেখে যেন অবাক হয়েছিল কিছু একটা। এদিকে নীলের জন্যও রাখা হয়েছে সাদা ধবধবে আড়ঙের পাঞ্জাবি, হাত দুটো কোণে অবধি গোটানো। প্রস্তুত হয়ে তিহু যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিবিম্ব দেখে নিজেই চমকে ওঠে। ভেজা চুলে অবদ্ধ চুলরাশি পিঠের কাছে এসে পড়েছে, আর চোখে নিচে গতকাল রাতে সেই বিনস্ত রজনীর সজ্জল আভা। নীল তার ঠিক পেছনে দাঁড়িয়ে হাত ঘড়ি পরে নিচ্ছে। দুজনেই এই প্রতিবিম্ব আয়নায় প্রতিফলিত হচ্ছে। নীল ঘড়িটা পড়তে পড়তে এক ঝলক আতশির মতো চেয়ে তাকে উদ্দেশ্য করে বলল, একটু দ্রুত করুন ম্যাডাম। তিহু ভুরু কুঁচকে বলল, হচ্ছি। পার্টি অফিসের জীবনের শ্রেষ্ঠ স্মৃতি বিদ্যমান কক্ষটার মায়া কাটিয়ে নীল নিচে নামলো। বাইরের প্রকৃতি এক অদ্ভুত স্নিগ্ধতায় মোড়া। গতরাতে সেই উদ্দাম কালবৈশাখী যেন পৃথিবীতে মলিনতা সব ধুয়ে নিয়ে চলে গেছে। বর্তমান পার্টি অফিসের বিশাল পার্টি কোর্টে অপেক্ষমান তিহু। চল চল হাওয়ায় তিহুর অবাধ্য আলোকগুচ্ছ নিয়ে এক দুষ্টু খেলনায় মেতে উঠেছে। কিছুক্ষণের মাঝেই নীল গাড়ি নিয়ে উপস্থিত হলো, ভেতরে প্রবেশ করলো।
ভেতরে প্রবেশ করার পূর্বে একবার ঘাড় ঘুরিয়ে তাকাইয়ে দেখলো কক্ষটিকে। তাকালো সেদিকে। গতকাল রাতের প্রতিটি প্রহর এক অমোঘ কাব্য হয়ে আছে। নীল অতি সাবধানে গাড়ির দরজা খুলে নিতেই গিয়ে তিহুর দিকে তাকিয়ে বসলো। বাতাস সামনের সিটে, গাড়ির ভেতরে দামি পারফিউমের আর রজনীগন্ধার এক মিশ্র সুবাসে ভরপুর। ধীরে ধীরে গাড়িটা মসৃণ গতি পার্টি অফিসের লোহার গেট পেরিয়ে পিচ ঢালা পথে এগিয়ে চলল। গাড়ির কাঁচ তোলা থাকলেও বাইরের ভেজা মাটি, সাদা গন্ধ যেন ভেতরটাও ছুঁয়ে যাচ্ছে। হঠাৎই ভেতর থেকে তিহু বলে উঠল, মিস্টার পলিটিশিয়ান। নীল ড্রাইভিংয়ে তৎপর থেকেই বলল, জানেন, আপনার প্রেমে পড়াটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। নীল অবাক দৃষ্টিতে নিজের কাঁধের দিকে তাকালো, যেখানে চুপটি করে ঘাপটি মেরে পড়ে আছে তার অর্কিড। ঘটনার আকস্মিকতায় হাত থামিয়ে গিয়েছে তার। রোদের সোনালি আভা গাছের পাতার ফোঁকর দিয়ে ঠিকরে পড়ে আসছে বনেটের ওপর। তপ্ত রোদ্দুরে তীক্ষ্ণ আলোয় নীল দৃষ্টিগত হলো প্রিয়তমার রক্তিম মুখশ্রী।